ওকে, তো ইসমত আলী যে লোকটি ছিলেন, ওই ময়মনসিংহ, আমি এলাকাটির নাম বলবো না, তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত, তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন। তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশের 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে, লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করতো, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং মানে গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 95-96 সালে, তার বলতে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহতে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকে রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ, তখনই বুঝতে পারছেন যে লাশটার অবস্থা খুব একটা বেশি ভালো না। লাশটা বাইরেই রাখা ছিল, থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার ওই সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। আচ্ছা। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় মানে লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে, তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সেই অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোনো রকম লাশের গায়ে মানে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত মানে কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, মানে ওই টাচ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পর আর গিটটা থাকে না, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর দেহ একা একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়া তার কাছে অসম্ভবই মনে থাকে, এটা তো অসম্ভব, একটা নিথর দেহ। আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস ঢুকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুটপুট করে খুলে যাচ্ছে, আমারও গিট দেয়, আবারও খুলে। তো এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন গিটটা আমার সামনে ফটফট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে যে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে এরকম একটা থাকতেই পারছে না। তো ওই ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়? তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে ওটা খেলে না, লাশের গিট দিতে পারতেছে না, কি ধরনের যাওয়ার কি আছে, কেন খুলবে? হ্যাঁ। তো ডেড বডি আপনার পৌর কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে, কবর টবর খুঁড়ে দেখে যে স্যার রাসেল ভাই লাশের মানে লাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। আচ্ছা, এমনও না যে লাশ তো নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম মানে আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে পুরো ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে
সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পড়ে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পড়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাত 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা ইলেকট্রিসিটি নাই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং, আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ঝরঝরে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, আমি বলছি যারা শুনছেন তারা ভাই, আমি আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো চিন্তা করতে পারছেন না রাসেল ভাই, আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে এবং উপর থেকে পানি, ডেড বডি ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 11টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর রাসেল ভাই উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওইখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে রাসেল ভাই কখনো তিনি এরকম ডেড বডি আর ধোয়াননি। রাসেল ভাই, এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি। কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে। ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো 4টা রুম একসাথে এবং কমন টয়লেট একটা, এরকম আর কি। তো একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যায়। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড গরমের সময় আর কি, এবং ওই সময় আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে তার রুমটা হচ্ছে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। আচ্ছা। তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছেন। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বাসায় থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই এবং জানালার পাশেই পড়তে বসছে। তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই, ওই বাসা থেকে আর কি, উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা। সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়েই চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট্ট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই, যে জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আর একজনের হচ্ছে লালচান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, ওই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই। 4টা কবর টোটাল। তো ওই দিন রাতে রাসেল ভাই পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের 4 কোণায় 4 জন মানুষ দাঁড়ানো, কোণায় কোণায়। এবং ওনার চোখ একদম সবার আগে পড়েছে একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল।
কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা-10টার দিকে পড়তে বসে, পড়তে পড়তে একটা সময় একঘেয়েমি চলে আসে এবং তার কাছে মনে হয় না তাকাই কি পড়ার অবস্থায় তার কাছে এরকম মনে থাকে ধূর তাকাই কি হবে, কিছু হবে নাই, হয়তো কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায় রাত 12টা 4জন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তার ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাতের বেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজের আগ পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি। তো অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও ঠিক কবরস্থানের দিকে চোখ পড়ে এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোণায় দাঁড়িয়ে আছে এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান মানে কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে ওই কবরস্থানে ঢুকতে গিয়ে ছোট্ট একটা গেট পড়ে, ছোট্ট, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায় এবং এক কোণায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে অ্যাকচুয়ালি, আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায়নি, রাসেল ভাই সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, কবর খোঁড়ার শব্দও পাচ্ছে, মাটি উপর উঠতেছে। সে বলে যে তার মনে মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাফনের কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড এমন হেঁটে আসছে এমন ভাবে হেঁটে আসছে মনে হচ্ছে একটা রোবট হেঁটে আসছে, এবং সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে ডাক দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সে কবরস্থানের ভিতরে ঢুকছে এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও। এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপর তার কিচ্ছু মনে নাই। আসলে পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থায় পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ডরা তাকে তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি। বলে ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল টোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি সামনের রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিক দিয়ে যাবো। সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে। তো তার ফ্রেন্ডটা তার থেকে 2 থেকে 3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এমন সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায় 200 থেকে 300 ফিট দূরে সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায় এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম ট্রাক বাড়ি, তার আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, অবশ্যই ভেঙে পড়বেন। আপনি দৌড়ে যান, উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে।
আজকে আমি যে ঘটনাটা নিয়ে এসেছি, শুরু থেকে যে ঘটনাটি আপনাদের সবার সাথে আজকে সেটা শেয়ার করব, সেটা হচ্ছে একজন মেরিন ইঞ্জিনিয়ারের ঘটনা। ওকে। তো ঘটনাটি ঘটে হচ্ছে 2000 সালে এপ্রিল মাসের দিকে। তো আমি যার ঘটনা শেয়ার করছি তার নামটি হয়তো প্রকাশ করতে পারলেও তার কোন শিপে সে কাজ করতো বা কাজ করতেন আমি সেটি প্রকাশ করতে পারবো না। তো তার নাম ছিল হচ্ছে সাইফুল ইসলাম রনি। তো আপনার তিনি কাজ করতেন একটি শিপে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। যখন জয়েন করে তখন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। তো সেদিন তিনি আপনার ইন্দোনেশিয়া থেকে ব্যাক করে বাংলাদেশে এসে পৌঁছান এবং ফ্যামিলির সাথে 5 দিন সময় কাটাবার পরে তার কল আসে রাশিয়াতে যাওয়ার জন্য। রাশিয়াতে যখন যাবে তার আগের দিনই তাকে শিপে চলে যেতে হয়, কারণ যেহেতু সে ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, তো তাকে অন্যান্য মানুষদের সাথেও কোলাবরেট করতে হতো আর কি। তো যখন তিনি শিপে পৌঁছান এবং পরের দিন চিটং থেকে রওনা দেয় শিপটা, তো রাশিয়াতে যাওয়ার উদ্দেশ্যে শিপটি তখন রওনা দেয়। আচ্ছা। তো আপনার সাগরে, তখন বঙ্গোপসাগরেই বলতে গেলে, রাত, গভীর রাত। অ্যাকচুয়ালি রাসেল ভাই বাংলাদেশ থেকে বের হবার পর তাদের আসলে ঘড়ির আসলে সময় উল্টাপাল্টা হয়ে যায় সব, এক্স্যাক্টলি তার সময়টা ঠিক মনে নেই। তো বললো যে রাত, আমার ঘড়িতে তখন রাত 2টা বাজে, তখন এটা বাংলাদেশ সিস্টেম। তো আমি গভীর, উনি হচ্ছে বললেন যে উনি গভীর সমুদ্রের মাঝখানে ছিলেন। তো এমন সময় হঠাৎ করে রেস্ট নিচ্ছিলেন, তো রাত হয়ে গেছে। তো আপনার চাঁদের আলো এবং আপনার শিপের যে দরজাগুলো সেগুলো রাউন্ডেড, আপনার মুখ দেখা যায় প্রতিটা দরজা থেকে রাউন্ড। তো সে রাতের বেলা হঠাৎ করে তার মন চায় যে সে বের হবে ব্যালকনিতে। এমন সময় ঘাট থেকে উঠতে যাবে, এমন সময় তিনি দেখলেন যে দরজার ওপাশে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। তো তার কাছে মনে হয় তার কলিগদের মধ্যে কেউ। তো তিনি দরজা খুললেন, দরজা খুলে বের হলেন, বের হয়ে দেখলেন কেউ নেই। তো অ্যাজ ইউজুয়াল সে বাইরে বের হয়ে স্মোক করে আবার ভিতরে চলে আসে। তো কাজগুলো ওখানে লুকিয়ে করতে হয়, কারণ জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড। তো ওই দিন রাতে আর তেমন কিছু হয় নাই, তবে তাকে ওই শ্যাডোটা, ওই ছায়াটা কিছু একটা আভাস দিতে থাকে। তার কাছে কেমন একটা গুমোট লাগে, কারণ লাস্ট 1 বছর ধরে তার কাছে তেমন কিছু লাগেনি কখনো এই ট্যুরে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল, ওই সফরে কোনো মহিলা মানুষ ছিল না। আচ্ছা। আমি আবারও বলছি, কোনো মহিলা মানুষ ছিল না। যে 35 জন ক্রু মেম্বার ছিল তারা সবাই পুরুষ ছিলেন আর কি। তো যখন শিপটি পৌঁছায়, সকাল হয়, পোর্ট থেকে ছাড়ার পরে রাত আবার ওই যেদিন উনি ওই ছায়াটি দেখে তার থেকে 3 থেকে 4 দিন পর হঠাৎ করে তার ঘুম ভাঙে রাতের বেলা। ঘুম ভেঙে তিনি দেখেন যে একটি মেয়ে তার ঠিক দরজাটার ক্রস করে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে বলছে সেটা তার ভাষা হচ্ছে, আমি কোনো ফেস দেখছি না, মেয়ের কোনো ফেস দেখছি না, তবে তার চুলগুলো উঠছে এবং পরনে তার একটা কাপড় ঝুলছিল, কোনো হাত টাত কিছুই না, আমার রুমের সামনে। আমি মোটামুটি, উনি বলে যে উনি মোটামুটি ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার সাথে সাথে তার রুমমেট যারা ছিল 2 জন, তাদের 2 জনকে ডেকে তুলে। তো ডেকে তুলতে লাইট জ্বালাতে আর কিছু দরকার নাই। ঠিক একইভাবে পরের দিন সেম কাজটাই ঘটে। ওই মহিলাটি আবার তার রুমের সামনে, তার ভাষ্য মতো একটি মহিলা তার রুমের সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে, তাকে ইশারায় ডাকছে যে আসো, কিন্তু তার ফ্রেন্ডকে যখন ডাকছে তখন আর কেউ যাচ্ছে না। আচ্ছা। তো তিনি কি করে, ওনার কথা হচ্ছে, আমার মনের অজান্তে কি আমি জানি না ওনার সাথে হাঁটছি, কিন্তু আমি দেখছি আমি ওনার পিছনে যাচ্ছি। পিছনে যেতে উনি চলে গেলেন যে ইঞ্জিন রুম আছে শিপের, সেই ইঞ্জিন রুমে যেতেও মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে। আচ্ছা। শিপটি বেশ বড়। তো ইঞ্জিন রুমে যাওয়ার পর তিনি দেখছে যে একটি মানুষ তার ইঞ্জিনের ভিতরে হাত দিয়ে দিচ্ছে এবং হাতটি ইঞ্জিনের ভিতরে থেতলে যাচ্ছে। ওই মুহূর্তে তার আর কিছু আর মনে নাই এবং সে ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে কি ঘটে তিনি আর জানেন না। আচ্ছা। কিন্তু এই ঘটনার সাথে তিনি রিলেট করতে পারে হচ্ছে ওই পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া হয়। ওই শিপে ছিল 3টি ইঞ্জিন, যে ইঞ্জিনটি ওই সময় রানিং অবস্থায় ছিল না এবং যে ইঞ্জিনটি রানিং অবস্থায় ছিল না সেই ইঞ্জিনে আসলে ঘটনাটি ঘটে। যখন সবাই সকালবেলা খুঁজে পায়, ওই ইঞ্জিনটি ছিল পুরোটাই রক্তাক্ত, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত, একটা কোণা নাই যেখানে রক্তের ফোঁটা নেই, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত। তো এরকম ঘটনা চুরি প্রত্যক্ষ করতেন উনি একাই করতেন। এখানে যে কজন মেম্বার ছিল সবাই প্রত্যক্ষ করেছেন এবং পরের যে স্টেশন ছিল সেখানে কার্গো যখন কন্টেইনার যখন নেমে গেছে তখন তার ডিসিশন নেয় যে না, আমরা আর আগাবো না, এখান থেকে ব্যাক করবো।
ব্যাক না করলে আমরা এখানে থেমে যাব, হয়তো অন্য শিপে মানে অন্য শিপে ব্যাক করবে বা তাদেরই অন্য একটা ভ্যাসেল এসে ওই কন্টেনারগুলো নিয়ে যাবে। তো আসলে সেটি হয়নি, সেটি কোনোভাবেই হয়নি, কারণ বাংলাদেশ থেকে তো রাসেল ভাই রাশিয়া যেতে মুখের কথা না, অনেকদিন সময় লাগে। ওই ঘটনা ঠিক 15 দিন পর তারা মানে তাদের ক্যাপ্টেনরা বলে যে না, এসব জিনিস আসলে আমাদের অন্য অজান্ত হতে পারে, কি হয়েছে তা পরে নাও ঘটতে পারে, আমরা রান করি, কারণ অন স্কেজুলে আমাদের সব কন্টেনার গুলা নামাতে হবে। তো তারা ভ্যাসেলটি ছেড়ে দেয়। তো ছাড়বার এক পর্যায়ে যখন আরো গভীরে চলে যায়, মানে ওই সময় সমুদ্রের মাঝখানে, এবং এটা কোথায় তিনি কথা বলতে পারেন না কোন জায়গায় আছেন, তো পৃথিবীর কোন একটা কর্নারে হয়তো বা সাগরের উপরে চারিপাশে পানি, এবং ওই সময় মানে কিছুটা আচ্ছা মানে আপনি দেখতে পাবেন, শিপের বের হইলে দেখতে পাবেন। তেমন সময় রাত 2টার দিকে খুব জোরে একটা চিৎকার আসে, চিৎকারটি বেশ জোরে রাসেল ভাই, এবং একটা মেয়ের চিৎকার, এবং সবাইকে অবাক করে দেয় যে এই শিপে একে একে কি ঘটছে, এখন একটা মেয়ে কোথা থেকে আসলো। যখন সবাই বের হয় মানে সবাই একসাথে জড়ো হয়, যে জায়গা থেকে চিৎকার উদ্ভাবন সেটা ওই ইঞ্জিন রুম। আচ্ছা, সবাই গিয়ে ইঞ্জিন রুমে জড়ো হলো যে আসলে চিৎকারটা কোথা থেকেই, এবং সবাই স্পষ্ট শুনে এটা একটা মেয়ের চিৎকার। তো সবার মধ্যে কোশ্চেন জাগতে থাকে, আর এত রাতে ওনাদের শিপ রানিং ছাড়া কোনো উপায়ও নাই। কিন্তু যে শিপ চালাচ্ছেন তিনি কিন্তু তেমন কিছু লক্ষ্য করছেন না, তার মধ্যে তেমন কোনো বিকার নেই। আসলে সত্যি তার মধ্যে কোনো বিকার নেই, সে মানে সবার মধ্যে যে আতঙ্ক তার মধ্যে কোনো আতঙ্ক নেই, এটি ওনারা সবাই লক্ষ্য করেন। শিপ যখন বাংলাদেশ থেকে ছেড়ে যায় তার ঠিক 25 দিন পর ওনারা এরকম ভাবে ঠিক একই অবস্থায় গভীর রাতে ঘুম ভাঙে। আমি আসলে রাসেল ভাই সময় এবং দিনক্ষণ কিছুই মিলাতে পারছি না, কারণ পুরোটাই আসলে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে, এবং উনি আসলে কখনো রিলেট করতে পারেনি কখন কোন দেশে ছিল, আর সবগুলা মানুষ খুব ঘোরের মধ্যে ছিল আর কি। সেদিন আপনার যেটা হচ্ছে মানডে, এবং মানডে হবার মানে মানডে ওই দিন মানডে ছিল, উনি রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল মানে ওনার কখনোই তেমন একটা মানে জার্নির অবস্থায় ঘুম আসতো না, মানে শিপেও খুব দেরি করে ঘুমাতো। তো রাত্রে 2টা আড়াইটা বাজে, মানে যে উনি ওনার কথা হচ্ছে একটু গভীর রাত, আমি বের হয়েছি মানে ব্যালকনিতে গেছি, এমন সময় আমার নজরে আমি যখন বের হই তখনই আমার হাতে একটা টর্চ থাকে, এবং মুভমেন্টের জন্য আমি টর্চটা দিয়ে মুভ করি। আমি টর্চ মারি, আমি দেখি যে কর্নারে একটা বাক্স। তো উনি যখন এগিয়ে যায় একদম শিপের কর্নারে পর্যন্ত, কর্নারে এগিয়ে দেখে যে এই বাক্সটা আমার নজরে আসছে, কি আর কেউ দেখছে না, ক্যাপ্টেন কি দেখছে না? উনি তো কন্টিনিউয়াস লাইট মারছে, দেখছে মুভমেন্ট, রাডার কোন রাডার দেখা যায়, অনেক দূরে দূরে রাডার দেখা যাচ্ছে। উনি যখন কাছে গিয়ে দেখে একটা কফিন। এটা আনএক্সপেক্টেড রাসেল ভাই, এত কন্টেইনারের মাঝখানে। যদিও উনি যখন এই কফিনটি দেখে তখন অলমোস্ট শিপ থেকে অনেক কন্টেইনার নেমে গেছে। তো যখন উনি কফিনটি দেখার পর মোটামুটি সবাইকে তিনি জড়ো করবার পরে এই কফিনটি কোথা থেকে আসলো এইটা জানতে জানতেই একজন কফিনটি খুলে ফেলে। কফিনটি খুলে যেটি দেখে সেটি হয়তো মানে ওনারা কেউই দেখতে চাচ্ছিল না, বা এরকম অবস্থায় দেখলে কি করতে হয়, কারণ সমুদ্রের মাঝখানে কি করতে হবে এটা ওনাদের জানা নাই। কফিনটি খুলে দেখে কফিনের 2 কোণে 2টা মাথা। হ্যাঁ, যে 2জন শিপ চালাচ্ছিল সেই 2জন মাথা। তাহলে শিপ চালাচ্ছে কে? সেটাই প্রশ্ন চালাচ্ছে কে? তো যেহেতু 2000 সালে এত আধুনিক অবস্থা ছিল না, মানে ব্যবস্থা ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, কন্ট্যাক্ট করতে পারতো তারা রাডার, মানে তারা যে কন্ট্যাক্টটা তারা ক্যাপ্টেনের থেকে করতো সেটা করতে পারতো, কিন্তু এত স্ট্রং ছিল না, এখন স্ট্রং। তো ওনারা সবাই মিলে ক্যাপ্টেনের রুমে যায়, এবং রাসেল ভাই কথা মিলে সবাই মিলে যখন ক্যাপ্টেনের রুমে যায় ক্যাপ্টেনশিপ চালাচ্ছেন। ওই মুহূর্তে একজন ক্যাপ্টেনশিপ চালাচ্ছেন, এবং যেজনের মাথা দেখেছেন তারা সবাই 2জনই জীবিত। আচ্ছা, 2জনই চালাচ্ছে, তাহলে তারা কারো মাথা দেখলো, এবং সবাই মিলে একসাথে আবারও কর্নারে গেল, কফিন খুললো, কফিনে কিছু পেল না। এই রহস্য উদ্ভাবন করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে তারা, এই কেন এরকম হলো, কন্টেনারের ভিতরে কি কোনো কফিন ছিল? আসলে কন্টেনার তো চেক করে উঠানো হয়েছে, কোনো কন্টেনারে তো কোনো সমস্যা নাই, তাহলে এই কফিন কোথা থেকে আসলো? মাঝ রাস্তায় আমাদের শিপে কেউ ওঠেও নাই, এবং সবকিছু রাস্তা এগুলি খুব স্ট্রিক্টলি হয়, প্রতিটা পোর্ট টু পোর্ট হয়। তো এরপরে তিনি যখন বাংলাদেশে আসেন, ওই
শিপিং এর সাথে তার সম্পর্ক ওইখানেই শেষ। এরপর থেকে তিনি কখনো ওই শিপে কাজ করেনি। ঠিক 3 বছর পর তিনি অনেকটি শিপে চাকরি পেয়ে যায়, কিন্তু যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিল সেটা সে কখনো ভুলবে না। প্রথম ঘটনাটা যেটি শেয়ার করব সেটি ঢাকাবাসীদের উদ্দেশ্যে, এবং সবাইকে একটু মনোযোগ আকর্ষণ করছি যেন একটু মন দিয়ে আমার ঘটনাটি শোনে। ঘটনাটি 1992 সালের আব্দুল জলিল নামক একজনের ঘটনা রাসেল ভাই শেয়ার করবো আজকে। তার বয়স 35 থেকে 38 হবে সেই সময়। তো তার একটি দোকান ছিল, মুদি দোকান, যাত্রাবাড়ির কোন একটা জায়গায়। তো তার বাসা হচ্ছে মালিবাগে, রেল ক্রসিং এর সাথেই। তো তখনকার দিনে রাসেল ভাই রাত্রে 11টা-12টা, মানে অনেক রাত, অলমোস্ট ঢাকা অন্ধকার হয়ে যেত বলতে গেলে। তো উনি নর্মালের মতো প্রতিদিনই যেদিন ঘটনাটি ঘটে বা যিনি সেটি প্রত্যক্ষ করেন সেদিন দোকান থেকে বাসায় ফিরছিলেন। তো ফিরতে গেলে বাসে উঠার লাগে, এবং বাস থেকে নেমে তাকে হেঁটে রেল লাইন দিয়ে যদি যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়, রেল লাইন যদি না যায় তাহলে রিক্সা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তো সে নর্মালি রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যেত। আচ্ছা। তো দোকান বন্ধ করতে করতে সেদিন এত কাস্টমার ছিল যে দোকান বন্ধ করতে করতে রাতে 12টা-10 মতো বেজে যায়। তো সে দোকান ক্লোজ করে রাস্তায় দাঁড়ালেন বাসের জন্য। হঠাৎ করে একটি বাস আসলো। আচ্ছা। রাসেল ভাই বাসে কোনো ঘটনাই ঘটেনি। বাসে ওঠার পরে তিনি সবকিছু নরমাল ছিল। বাস থেকে নামলেন। নামার পরে রেগুলার যে রুটিনটা সে ফলো করতেন, রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার। তো সেই মুহূর্তে কিছু মনে লাগে আজকে রেল লাইনের উপর দিকে যাবো কিনা, কিন্তু ওই বইতে সে রওনা দিয়ে দিলেন আর কি বাসার উদ্দেশ্যে। সে আর রিক্সা নিলেন না। ওখান থেকে তার বাসার রিক্সা ভাড়া মাত্র 4 টাকা। আচ্ছা। তো রেল লাইনের উপর দিয়ে তখন সে দেখলেন যে ঘড়িতে 12টা-20 উপরে বাজে আর কি। তো রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আচ্ছা। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 3 আগানোর পরেই দুই পাশেই বস্তি রাসেল ভাই, মানে রেল লাইনের দুই পাশেই বস্তি। তো একটু আগানোর পরে হঠাৎ করে তার সামনে, মানে আচমকা, মানে এটা তার চিন্তারও বাইরে, এবং উইদাউট সিগন্যাল, উইদাউট সাইরেন, উইদাউট লাইট, হঠাৎ করে একটা ট্রেন তার সামনে হাজির হয়ে যায়। অসম্ভব রকম ভয় পেয়ে যান তিনি যে উইদাউট সাইরেন, কোনো হুইসেল নাই, কিছু নাই, একটা ট্রেন হঠাৎ করে আমার সামনে চলে আসলো। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো রাসেল ভাই তার বাসা রেল লাইনের সাথেই। তো ট্রেন যাওয়া আসা, ট্রেনের মুভমেন্ট, ট্রেনের সাউন্ড সবইতে সে অভিজ্ঞ। একটা ট্রেনের সাইজ কত বড় হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বলতেছেন, আমি কিছু বুঝি নাই। তো তিনি বললেন যে এই ট্রেনের সাইজটা আমি বলতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো না ট্রেনটা কত বড়। আর আমি যতটুকু যেভাবে ট্রেন দেখছি তার স্বাভাবিকের থেকে অনেক বড়, এবং এত দ্রুত ট্রেন আমি কখনো দেখি নাই। আমার সামনে চোখের পলকে আমার সামনে হাজির হয়ে গেল, এবং আমি খুব ভয় পেয়ে গেলাম। একটু চিন্তা করতে লাগলাম, না এই রাস্তায় আসা যাবে না এরকম কিছু ঘটতে থাকলে। আচ্ছা। কিন্তু চিন্তার কথা তো পরে রাসেল ভাই, তাকে তো আগে বাঁচতে হবে এই অবস্থা থেকে। সে বস্তির বস্তির পাশ দিয়ে ঘেসে যখন ডান পাশ সরে একটু এগোতে যাচ্ছিলেন, এমন সময় ইঞ্জিন রুম নাকি সেটা সে বললো না। আমি এতগুলো বগি, এখান থেকে বগি তো দেখতেছি, আমি কোনো শেষ পাচ্ছি না, যতটুকু আলোতে চোখ পড়ে আর কি, আমি এটার কোনো শেষ পাচ্ছি না। এমন সময় তার চোখ বাম দিকে যায়, যে পাশে বগির জানালাগুলো ছিল, এবং তিনি দেখলেন যেটা যে প্রতিটা বগির জানালাতেই অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, কিন্তু কারোরই মাথা দেখা যাচ্ছে না। হয়তো তারা লম্বা, মাথা নাই, এটা সে বুঝতে পারছে না, এবং সে ওই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়লেন। যে জিনিসটা দেখে সেটা হচ্ছে জানালা গড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। এত চিৎকার, এত আহাজারি যে ওখানে মনে হয় কেউ খুন করছে বা কিছু একটা। কিন্তু এই ইনস্ট্যান্সে উনি এত কিছু চিন্তা করার সুযোগ পান নাই, কারণ উনি ওখানেই বসে পড়ছেন। একটু হেলদি বাল্কিয়ার ছিল, তো ওখানেই বসে পড়ার পরে তার সে আর মুভ করতে পারছে না আর কি। সে দেখলো ভেতর থেকে প্রচন্ড মানুষ, অনেকগুলো মানুষ প্রচন্ড চিৎকার করছে। এমন ভেতর থেকে কে জানি মারছে কাউকে, পেটাচ্ছে কাউকে, এরকম কিছু একটা তার কাছে মনে হলো। তো এই দৃশ্য কিছুক্ষণ চলমান অবস্থায় থাকার পরে যখন তিনি ভাবলেন যে না, এখানে এতক্ষণ বসে থাকা যাবে না, আর এটা তো তার সামনেই চলছে, আসলে শুনতে অনেক আরাম লাগতে পারে, চিন্তা করলে হয়তো বলতে পারে দূরে এটা কি কখনো হয় নাকি, কিন্তু উনি তো সামনে প্রত্যক্ষ করেছে, ওনার ভিতরের কি অবস্থা তা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। হ্যাঁ, সেটা একদম সত্যি, সেটা একেবারেই সত্যি। তো তিনি দেখলেন যে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে, তখন সে চিৎকার দেওয়া শুরু করলো রাসেল ভাই যে আমাকে বাঁচাও, কিন্তু ওই বস্তির আশেপাশ থেকে কেউ একটা হেল্প করতে আসে নাই, একবারের জন্য না।
মানে চিৎকারটা কেউ শুনছে বলে তার মনে হয় না, অন্ধকার চারিপাশ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে রেল ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছেড়ে দেওয়ায় যে এই ট্রেন 1992 সালে বাংলাদেশে ইম্পসিবল, কারণ ওই ট্রেন তো মনে হয় জাপানেও প্রডিউস হয় নাই যে এত ফাস্ট চলে যাবে। ওইটা ট্রেইলটাও দেখা যাচ্ছে না, এত ফাস্ট ভ্যানিশ হয়ে গেল ট্রেনটা। আচ্ছা। এবং এত তাড়াতাড়ি চলে গেল তার চোখের সামনে। আমাদের দেশে যেভাবে ট্রেন আমরা দেখে অভ্যস্ত, ঠিক এইভাবে সে না। বললো যে বাংলাদেশের বাইরেও মনে হয় এত ফাস্ট ট্রেন বের হয় না। তো সে কিছুক্ষণ এই দৃশ্য ওইটার দিকে তাকিয়েছিল। পরে তো বাসে উঠতে হবে, কিন্তু তার পা সে নাড়াতে পারছিলেন না। আচ্ছা। তো কিছুক্ষণ পর একটি লোক আসার পরে তিনি তার হেল্প নিলেন। হেল্প নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। কিন্তু লোকটিকে সে কোনো কথা শেয়ার করলো না, কারণ লোকটিও তো ওই রাস্তা দিয়ে আসলো, সেও তো কিছু দেখতে পারতো, সে কিছুই তো দেখেনি মনে হয়। তো সে তাকে যখন বাসায় পৌঁছে দেওয়ার পর তিনি বাসায় ঢুকে দেখে মাত্র ঘড়িতে 12:35 বাজে। তার মানে এই 10 থেকে 15 মিনিটের দীর্ঘ সময়টা তার কাছে মনে হয়েছে যে 5 থেকে 6 ঘন্টার, তাকে 5 থেকে 6 ঘন্টা এই জিনিসটা বদল করেছে। আচ্ছা। তো যাই হোক, তিনি বাসায় রেস্ট নিতে শুরু করে দিলেন, মানে সে আর দোকানে যাওয়া মানে বন্ধ করে দিলেন আর কি। তার 12 থেকে 15 দিন পর তার মা মারা যান। এটা রাসেল ভাই কোন ঘটনার সাথে কোনো যোগ সাজশ নাই। তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল, ওনার মা মারা যান 12 দিন পর। তো 12 দিন পরে উনি তো এইরকম দুইটাই, একটা ফ্রাস্ট্রেশন, একটা আপনার মার প্রতি টেনশন, দুই মিলে সে বাসায় কিছুদিন রেস্ট নিতে থাকে। তো সপ্তাহ দুয়েক পর, মা মারা যাওয়ার সপ্তাহ দুয়েক পর তিনি হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভাঙে। তো এর আগে রাসেল ভাই ট্রেন যাওয়া আসা করতো, উনি কিছু একটা ভাবতেন না, কিন্তু যখনই কোনো ট্রেন যায় তখনই তিনি আজকে উঠতেন। আচ্ছা। রাতের বেলা যখন ঘুম ভেঙে বাথরুম থেকে বের হয়ে তিনি টাওয়ালে খুঁজতে গেলে, মানে টাওয়াল খুঁজতে যে মানে না পেয়ে তিনি বারান্দার দিকে যান। তো দেখে যে বারান্দায় টাওয়াল আছে। তো মুখটা মুছে জাস্ট, তার বাসাটা আবার রাসেল ভাই রেল লাইনের সাথে, তো মুখটা মুছে সে জাস্ট রেল লাইনের দিকে তাকাতেই দেখলো যে ইনস্ট্যান্ট সেই ট্রেন আবার চলে আসলো। আচ্ছা। সাথে সাথে সেই ট্রেন চলে আসার পর তার মাথা নষ্ট হয়ে গেল। এই তো সেই ট্রেনটাই আবার তার বাসার সামনে, এটা সামনে তো যেতে পারতো, তার বাদ সে তো এই জিনিসটা অপ্রত্যক্ষ করছে আরো সামনে, তার বাসার সামনে কেন থামলো? সে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে তুললেন এবং অনেক অগ্রাহ্য করার পর তার ওয়াইফ বারান্দায় যায়। তো যে বাইশ বলে, কোথায়? বারান্দায় তো কিছু মানে দেখলাম না তো। তো তিনি বিষয়টা আর কাউকে কিছু না জানিয়ে তাদের এলাকায় একজনকে জানায় আর কি। আচ্ছা। তো তিনি বলেন, ভাই আপনি নামাজ কালাম শুরু করে দেন। আর রাসেল ভাই তিনি যে নামাজ পড়তেন না তাও না, কিন্তু তেমন একটা রেগুলার ছিলেন না। তো সেই হুজুর বলল যে আপনি নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহকে ডাকেন, একটু আমলে নামেন। তো সেই জিনিসটা সে ওনার কথাটা শুনলো আর কি, কিন্তু উনি তো কোনো সলিউশন দিতে পারে নাই। তো তার তো বাসায় দোকানে যেতে হবে, সে দোকানে যায়, দোকানতে আবার স্টার্ট করে সে রেগুলার লাইফ। দোকান থেকে সে একইভাবে বাস ধরে রাস্তায় নামে এবং সেই দিন সে আর রেল লাইন ধরে আগায় না। সেই দিন সে রিক্সা নেয় বাসার গলির সামনে যায়। গলির সামনে পৌঁছানোর পর এই দৃশ্য হয়তো বা সে এইখান দিয়ে আবার কিভাবে সে কি ফলো করবে, এতদিন তো কিছু ঘটছিল না। হঠাৎ করে তিনি দেখলেন গলির ভিতর থেকে কয়েকজন লোক বেরোচ্ছে। তারা সবাই মাথা নিচু করা, সবাই অনেক লম্বা, সবার সাদা কাপড় পরা, কিন্তু সবাই একসাথে আসছে মিছিলের মতো, মানে অনেকগুলো লোক লাইন ধরে আসছে এবং একের পর এক লাশ বেরোচ্ছে গলি থেকে। ও মাই গড। তো উনি তো এই দৃশ্য আবারও তার সামনে, সেই একই ফ্রাস্ট্রেশন। তো তিনি পাশে একটা বাসা ছিল, সেই বাসার জানালার লাইট জ্বলছিল, তখন 11টা বাজে। তো নক করে সেখানকার যে লোকটি ছিল, যে ফ্ল্যাটের লোকটি ছিল, ওনার হেল্প নিয়ে বাইরে আসার পর কোনো কিছু, সবকিছু নর্মাল রাসেল ভাই, বাইরে কিছু নাই। তো সে তার সাহায্যে বাসায় আসে এবং তাকেও জিনিসটা শেয়ার করে নাই। তো যেই হুজুরটার কাছে সে জিজ্ঞেস করেছিল, হুজুরকে বলেছিল এরকম ঘটনা সে প্রত্যক্ষ করছে, সেই হুজুর ঠিক পরের দিনই তার বাসায় আসে। তখন সে খেতে বসেছে দুপুরবেলা, বলে যে ভাই, উনি আবার এই কথাটা আবার হুজুরকে যে জানায় যে আমি এরকম ভাবে আমার গলি দিয়ে এরকম ভাবে মানুষ বেরোতে দেখছি, বা আমি রেল লাইনের সামনে এরকম ট্রেন আসতে দেখছি। তো সেই হুজুর বলে যে ভাই, বিশ্বাস করবে না, গতকালকে আপনি যখন ঈশার ওয়াক্তে আমার কাছে এসেছিলেন, আমাকে যে ঘটনাটাই বললেন, ঠিক আপনি বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখি যে কতগুলো মানুষ লাইন ধরে যাচ্ছে এবং সবার সাথে একটি করে লাশ, অনেকগুলো লাশ। এবার উনি মানে নিজেই প্রত্যক্ষ করলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার। তো সে বললো যে আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একজন বুজুর্গকে চিনি, নদীর ওপারে যেতে হবে।
ঢাকার নদীর উপরে, ঢাকার ভেতরেই তো এখন পরে কেরানীগঞ্জ, তো নদীর উপরে যেতে হবে সে বলে। আচ্ছা। তো নদীর উপরে নিয়ে যে সে কুই চিপা চাপা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যায়, এক বুজুর্গ অনেক বয়স্ক, এবং তার ভাষা মতে তার বয়স নাকি অলমোস্ট 100 ক্রস করেছে। আচ্ছা। তো সেই বুজুর্গের কাছে বলল যে আমার এই ঘটনা ঘটেছে, এই হচ্ছে আমার সাথে। তো সে একটা সলিউশন দিল যে বাবা তুই নামাজ পড়া শুরু কর, আল্লাহকে ডাক, আমলে নাম, আর কোনো দিকে না তাকিয়ে ওই এলাকা ছেড়ে 10 মাইল দূরে চলে যা, সার্কেল ধরে। আচ্ছা। দেখবি তুই ভালো হয়ে গেছিস। তো উনিও মনে মনে চিন্তা করলো না ওনার কথাটা রাইট আছে, ওখান থেকে চলে গেলে হয়তো আমি কিছু আর ফিল করবো না, হয়তো বেঁচে যেতে পারি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। আর এই একটা গ্লাসে পানি ছিল, সেটাতে সে ফু দিল, ফু দিয়ে বললো যেটা তুই খা এবং বিসমিল্লাহ বলে খাবি। সে পানিটা খায় এবং ইনস্ট্যান্সে তার যখন চোখ খুলে সে দেখে তার ঘরের বিছানায় তার ঘুম ভাঙে। তার মাঝখানে কোনো কিছু, এর মাঝখানে তার কিছু মনে নাই, কিছু খুব ইনস্ট্যান্সে তার চোখটা খোলার পরে সে দেখে যে সে সকাল হয়ে গেছে এবং ঘুম ভাঙলো মাত্র। মানে পানিটা খেলো, জাস্ট চোখটা খুললো এবং দেখলো যে অন্য একটা দিন সকালবেলা। কতক্ষণ মাঝখানে কতক্ষণ গেছে সেটা তার কোনো আইডিয়াই নাই। আচ্ছা। তার কাছে মনে হলো যে আমি তো মাত্র পানি খেলাম, মাত্রই ঘুম থেকে উঠে গেলাম, উঠে দেখে আমার বাসার বিছানায়। খুব অবাক লাগার মতো ঘটনা রাসেল ভাই। খালি বললো যে আরেকটা কথা বলে দেই, ছোট্ট একটা কথা, যে আমি ওই পানিটা খাওয়ার আগে মাথা নিচু করে খাচ্ছিলাম, তো আমি একটি জিনিস দেখি যে লোকটি আমাকে নিয়ে গেছে, যে লোকের কাছে, যে হুজুরটি আর যে বুজুর্গ যে ছিল, তারা দুইজন যখন আমাকে পানি দেয় তো মাথা নিচু করার সময় দেখি তারা কেউ মাটিতে বসেছিল না। আমার যে পেশেন্টটা ঘটনা শেয়ার করে, এটা হচ্ছে তার আপন খালাতো ভাইয়ের ঘটনা। আচ্ছা। তো ঘটনাটি ঘটে হচ্ছে 1997 সালে। যেদিন ঘটনাটি ঘটে, এটি বলতে গেলে রাসেল ভাই বাংলাদেশের একটি স্বনামধন্য হাসপাতালের ঘটনা। নামটি কোনো কারণে সঙ্গত কারণে প্রকাশ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে শনিবারে, অ্যাকচুয়ালি শনিবারে না, আমি আপনাদেরকে একদিন সকালেই নিয়ে যাই, অনেক রাতের ঘটনা বলি। তো আমার যে পেশেন্ট, তার মানে যার বেবি হয়েছে আর কি, তারা সকালবেলা রুমে যায়। রুমে যাওয়ার পরে মানে ফ্লোরে তার মানে যার বেবি হয়েছে তার বোনকে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পায়। আচ্ছা। এবার আমি একটু ব্যাকে চলে যাই আসলে। হ্যাঁ, আমরা পেছনে যাই। ব্যাকে গিয়ে বলতে কি, আমরা আরেকবার জিনিসটা ভালো করে বুঝি, তারপরে পেছনে যাই, তাহলে মজা হবে। কি হলো? আসলো, তারপর আসলো, দরজা খুললো এবং যার বেবি হয়েছে তার বোন ফ্লোরে পড়া ছিল। ওকে। তো আমি বোনকে এখন জাগাচ্ছি না রাসেল ভাই। হ্যাঁ, বোনটাকে আমরা পরে যাবো, আমরা পেছনের দিকে। একদিন আগে ঠিক ওইটা ছিল 17ই মে, লিনিয়ার স্টোরি আর কি। 17ই মে শনিবার, বেবিটা হয় হচ্ছে শুক্রবারে। তো শুক্রবারে দুপুর 4টার দিকে বেবি হয়। বেবিটা হওয়ার আমি বলি রাসেল ভাই, বেবির মা আর কি প্রিমেচার বেবি বার্থ দেয় এবং নর্মাল বেবি হয়। ওইটা হয়তো এত মানে ওই সময় সিজার হয় না, বা বেবিটা 2.2 পাউন্ডস হয় বেবিটা। তো শ্বাসকষ্টে একটু প্রবলেম ছিল, যার ফলে নিউনেটাল ইউনিটে রাখা হয় আর কি। আচ্ছা। যাতে একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে, মানে ইনকিউবেটরে রাখা হয় টোটালি। তো বেবিটা মায়ের সাথে ছিল হচ্ছে যার মানে মায়ের ননদ আর কি, উনিও ম্যারিড। আচ্ছা। রাত তখন রাসেল ভাই, এবার আমি ফুপিকে জাগিয়ে দিলাম বেবির। ফুপি এবার নিজের মুখে যেটু বললো যে রাত তখন গভীর রাত, মাত্র বেডে নিয়ে আসলো বেবির মাকে। আচ্ছা। তো মাত্র বেডে নিয়ে আসার পর তখনও তার জ্ঞান ফিরেনি, কারণ এখন যেমন লোকাল অ্যানেস্থেশিয়া যে আমরা বেবি হচ্ছে, বা এখন তখন জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে হতো, বা যেহেতু বেবির মা আর কি নর্মাল বার্থ দিয়েছে, ওই সময় এত কিছু দরকার হয় না, বাট মহিলা রেস্টে ছিল, তো তাকে বেডে নিয়ে আসা হয়। বেডে নিয়ে আসার পরে উনি ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিল। তখন রাসেল ভাই গভীর রাত, এবং হসপিটালটা চারিপাশে বলতে গেলে গাছগাছালি দিয়ে ভরা, এবং যেই রুমটা তাদেরকে দেওয়া হয় রাসেল ভাই 506 নম্বর রুম। আচ্ছা। তো বেবিটা মা তখন প্রচন্ড ঘুমে, মানে গভীর ঘুমে। তো রাত তখন 2টো বাজে, হঠাৎ করে দরজার মধ্যে সাউন্ড, মানে নক করা সাউন্ডটা একটা বড় মানুষ নক করলে যেরকম হয় সাউন্ডটা সেরকম না, ছোট ছোট নিজ দিয়ে সাউন্ড হচ্ছে, দরজার নিজ দিয়ে নক করার সাউন্ড। তো যিনি ছিলেন উনি মনে করেন হয়তো ডিউটি ডক্টর এসছে বা কেউ, দরজাটা খুলি। দরজাটা খুলতেই তিনি দেখেন যে কেউ নাই। আচ্ছা।
এবং আশেপাশে হেঁটেও কেউ যায়। আচ্ছা। সাথে সাথে তো খুললেন, যদি কেউ হেঁটে যেত ওই লনটা একটু রাউন্ডেড, যে হসপিটালের রুমটা এটা একদম কর্নার রুম। তো উনি দরজাটা লাগিয়ে দেয়, ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আবারও নক হয়, আবারও দরজাটা খুলে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না, কোনো কাউকে পাওয়া যায়নি। আচ্ছা। তৃতীয়বার, চতুর্থবার, আচ্ছা। পঞ্চমবারের বেলায় উনি বিরক্ত হয়ে দরজাটা খুলে, এবং এমন ভাবে খুলে যে এবার দরজা খুলে আমি ডিরেক্টলি নার্সদের রুমে যাব, কে নক করছে এটার একটা মানে কেন নক এরকম হচ্ছে কেন জানার জন্য। নক করেই দেখে কয়েক সেকেন্ডের মাথায় একটি ছোট্ট বেবি কোনা দিয়ে হেঁটে 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 রুমের ভিতরে ঢুকছে, হেঁটে হেঁটে বলে কি হামাগুড়ি দিয়ে। আচ্ছা। এবং বেবিটা হচ্ছে ওনারই ভাইয়ের বাচ্চা আর কি, মেয়ে, বেবিটা মেয়ে, মেয়ে বেবি আর কি। আচ্ছা। তো সে এতটুকু বাচ্চা তো হামাগুড়ি দিয়ে সম্ভব না রাসেল ভাই, নিউবর্ন বেবি, এবং মেয়েটা মানে বাচ্চাটাকে ইনকিউবেটরে রাখা হয়েছে। রাইট। সে হেঁটে 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 মানে ওনার চোখের সামনে যেটা হচ্ছে, যতটুকু উনি আবার দেখতে পাচ্ছে যে হেঁটে হেঁটে মানে হামাগুড়ি দিয়ে 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 বেডের কাছে গেল, এবং এই বেডের মানে বেডটা তো স্টিলের ছিল, লোহার ছিল, বেডটা বেয়ে বেয়ে খাটের উপর উঠে গেল। আচ্ছা। এটা দেখার পর তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং এক চিৎকার দিয়ে পড়ে যায়। কিন্তু ওই সময় কেউ তাকে খেয়াল করে নাই কিনা জানি না। পরদিন সকালবেলা দরজা মানে রুমে খুলে তাকে অজ্ঞান অবস্থায় মানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় আর কি। আচ্ছা। তো যখন এই সবাই কথাটা জানতে পারে তখন সবার একটু খটকা লাগে, কারণ প্রত্যক্ষদর্শী শুধুমাত্র ওনার মানে বোনটাই ছিল, যার বেবি হয়েছে তার বোনই ছিল। তো তিনি কি করে হসপিটাল কর্তৃপক্ষকে বলে রুম শিফট করে নেয়। শিফট করে 506 থেকে 309 এর বেড হয়। আচ্ছা আচ্ছা। এটা মানে আরেকটু দূরে দূরে মানে 4টা রুম পরে। হ্যাঁ। হতে পারে রুমের সমস্যা, কিন্তু ওনার কথাটা কেউ কিন্তু ওরকম ভাবে আমলে গুরুত্ব দেননি, কেউই গুরুত্ব দেন। কিন্তু যেহেতু উনি ভয় পাচ্ছে এবং থাকার মতো রাসেল ভাই উনি একাই, উনি আর কেউ মানে থাকার মতো না আর কি। তো উনি ননদী থাকবেন, উনি কিন্তু ম্যারিড, যিনি প্রত্যক্ষ করেছেন তিনিও ম্যারিড। ওই দিন রাসেল ভাই রাত তখন 2:30 বাজে, বেবি তখন স্বয়ং রুমের মানে মানে ওইখানে ব্রেস্ট ফিট করতে নিয়ে আসে, বেবিকে ফিট করতে নিয়ে আসে রুমে। তো যেটা হচ্ছে যে ওই সময় বেবিটা হয়তো সুস্থ ছিল বা কিছু একটা, বেবি রুমে ছিল। আবার রাসেল ভাই রাত্রেবেলা নক করা হয়, দরজাটা খুলে দেখে সেই বাচ্চাটা, যে বাচ্চাটা সে কয়েকদিন আগে দেখেছে। আচ্ছা। ভিতরে ঢুকে সে প্রথমে বেডের কাছে যায় এবং সিলিং মানে দেয়াল বেয়ে বেয়ে সিলিং এ পড়ে যায়। আচ্ছা। এই দেখার পর তিনি ওই মুহূর্তে ওই জায়গা থেকে দৌড়ে গিয়ে নার্সিং রুমে যায়, এবং ওই মুহূর্তে ওই বেবির মাও ঘুমেছিল। আচ্ছা। তো যেটা হচ্ছে যে বাচ্চাটা ওই সময় রুমে ছিল, কিন্তু তার কথা হচ্ছে যে আমি 2টা বাচ্চা দেখছি একই রুমের মধ্যে, এবং এই বাচ্চাটাকে দেখছি দেয়াল থেকে বেয়ে বেয়ে সিলিং এর উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ। তো উনি আপনার নার্সদেরকে জানাই, রুমে আসে, দেখে বাচ্চাও নরমাল, মাও শুয়ে আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে এতক্ষণ ধরে যেগুলো উনি যেটা দেখলো সেটা কি মিথ্যে? সেটাই তো। তো আরেকদিন ডাক্তার থাকতে বা আর 2 দিন মনে থাকতে বলে বাচ্চাকে, বাচ্চা সহ বেবি সহ। তো টোটাল তারা 4 দিন ছিল। বেবির প্রথম একদিনই সমস্যা ছিল, পরের দিনগুলো তার তেমন একটা সমস্যা হয় নাই। আচ্ছা। কিন্তু লাস্ট দিন যেদিন রিলিজ পাবে তার আগের দিন রাতের বেলা তিনি বাথরুমে ওঠেন। ওই সময় সজাগ ছিল, বেবির মা সজাগ ছিল। রাত খুব বেশি রাত, আর 11টা 11:30। সে বাথরুমের দরজা খুলে দেখে বেসিনের উপর সেই বেবিটা বসে আছে, সেই একই মানুষ, একই বাচ্চাটা বেসিনের উপর বসে আছে। এবং এমন হতো যে তার দিকে তাকে হাসছে বা কিছু না, এরকম কিছু না, সে তার মতো ওখানে চুপ করে বসে মাথা নিচু করে বসে আছে। এক চিৎকারে বেবির মাও তো খুব ভয় পেয়ে যাবে। কেউ বাথরুমে খুলে যদি এই দৃশ্য দেখে তাহলে যে কারোরই অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার কথা। এরপরে ওনারা মানে উনি আর হসপিটালে যান নাই থাকতে, আর একদিন এক্সটেন্ড করে, কিন্তু যে ওই রুমে ছিল ওই মার সাথে সে আর কিছু দেখে নাই। আচ্ছা। তাহলে হয়তো সমস্যা তার সাথেই ছিল বা কিছু একটা, সেই দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাচ্ছিল না। মানে রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আসলে এই ঘটনাটা একটু বিচ্ছিন্ন ভাবে ঘটনাটা ছিল, কিন্তু উনি যে এরকম একটা নাম করার কারণ পাওয়া গেছে, উনি অনেক চেষ্টা করেছে, অনেক হুজুরের কাছে গেছে,
কারণ বের করার জন্য। কারণ এইটা তো রাসেল ভাই সত্যি কথা, সামনাসামনি হচ্ছে আমার সামনে, কিন্তু কেউ বলছে না, কাউকে বলতে বিশ্বাস করছে না, বা আমি বাথরুমে ঢুকছি এরকম বেবি দেখছি। তো উনি যথারীতি মানে একজন বুজুর্গের সম্মুখীন হয়, কিন্তু তিনিও কোনো কিছু বলেননি তাকে বিষয়টা নিয়ে। এবং এরপরে যদিও জিনিসটা কিছু হয় না, কিন্তু তার মনে সবসময় জিনিসটা এখনো বেজে আছে আর কি, যে এবং সবাইকে জিনিসটা শেয়ার করেছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত তার কথা বিশ্বাস করেনি। ঘটনাটি হচ্ছে সেলিম নামক এক ব্যক্তির সাথে ঘটা। তো তিনি গভর্নমেন্ট জব করতেন। তো আগের ঘটনার মধ্যে কিছুটা, যখন নতুন বাসা নিবেন আর কি, তো সে নিউলি ম্যারিড ছিল আর কি, তার ওয়াইফ মুন্সিগঞ্জে ছিল। তো সে তখনও বাসা পায়নি। যখন বাসা পায় তো বাসায় ফার্নিচার উঠিয়ে সবকিছু রেডি করে তো নিয়ে আসবে এরকম প্ল্যানিং চলছে। এমন সময় যেদিন ঘটনা ঘটে সেটি 1998 সালের দিকে। তো প্রচন্ড বৃষ্টি ছিল রাসেল ভাই সেদিন। তো সে বাসায় আসে। তার বাসাটা ছিল এরকম যে তিনতলা যে পাশে যার ফ্ল্যাট, তার অপোজিট সাইডে তার ছাদ। তো ওই ছাদের চাবি তার কাছেই থাকতো। তো গভর্নমেন্ট কলোনি রাসেল ভাই। তো তিনি ঘরের দরজা খুলতে যাবে, প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, সময় রাত 8-9টা বাজে। তো ঘরের দরজা খুলতে যাবে, এমন সময় তার কাছে মনে হলো ঘরের ভেতরে কেউ আছে। কেউ না, অনেক মানুষ আছে। এমন মনে হচ্ছে যে দরজা খুললেই তো ডাইনিং স্পেস, তো মনে হচ্ছে যে ডাইনিং টেবিলের দিকেই কেউ আছে আর কি। তার এরকম ফিলিং, এরকম ফিল করছে যে না, আমার বাসা ভর্তি মানুষ, কিন্তু সে থাকে ওই বাসায় মাত্র একা। তো সে বৃষ্টি পড়ছিল, তো সে মনে করছে এটা নর্মাল কিছু একটা, হয়তো নিচের ফ্ল্যাটের বা কিছু একটা হতে পারে। তো দরজা খুলে রুমের ভেতরে ঢোকার পরে দেখে যে তার পুরো ফ্ল্যাটের লাইট জ্বলছে, সব লাইট অন করা, এবং রান্নাঘরে চুলা জ্বলছে। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে, সে প্রথমবার নিজের মনকে সান্ত্বনা দিল যে হয়তো আমারই ভুল ছিল, আমি হয়তো বা সব লাইট জ্বালিয়ে চলে গেছি সকালবেলা অফিসে। তো আশ্চর্যজনক জিনিস হচ্ছে রাসেল ভাই, তার ডাইনিং স্পেসের যে ডাইনিং টেবিলটা সেটা অন্য জায়গায় ছিল। ওটা যে জায়গায় রেখেছিল উনি, সে জায়গায় না, অন্য জায়গায় তিনি পেয়েছে, একটু সামনে পেয়েছে। তো তিনি তার নিজের ভুল ধরেই জিনিসটা প্রথম দিন কাটিয়ে যান আর কি। এরপর থেকে 2-1 দিনে কোনো প্রবলেম হয় নাই। তো আপনার ওনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস লাগে যে এই বাসায় তো তিনি ছাড়া কেউ ঢোকে নাই। তিনি তোমার বাসাতে ওই ফ্ল্যাটের কেয়ারটেকারই একমাত্র এসেছিল ফার্নিচার ওঠানোর সময়। তো এই বাসায় এরকম কেন ফিল হলো? তো সে নর্মাল ডে স্টার্ট করে দেয় আর কি। 3-4 দিন পরে তার ঘুম ভাঙে রাতের বেলা। তো ঘুম ভাঙার পর ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন, একটাই বাথরুম তো ওই ফ্ল্যাটে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে তার রান্নাঘর থেকে কিছু সাউন্ড আসছে, কুটুর সাউন্ড আসছে। কেউ জানি কিছু একটা কেউ রান্না করছে রান্নাঘরে। তিনি রান্নাঘরের দিকে এগোতে যান, গিয়ে দেখেন যে রান্নাঘরের চুলা জ্বলছে, কিন্তু চুলা সে জ্বালিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। তার এটা এখন স্পষ্ট মনে আছে। তো উনি দেখলো যে না, আস্তে আস্তে জিনিসগুলা এক্সাজারেট করছে, অনেক বেশি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে তার পাশে ছাদের মধ্যে কেউ অনেকে হাঁটছে ছাদের মধ্যে, তার রুম থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় রাসেল ভাই, তিনি পরের দিন যখন অফিস করে আসছে, তো নিচেই তাকে দোতলার ভাড়াটি আটকায়। দোতলার যে থাকে সেই গভর্নমেন্ট অফিসারটি আটকায় আর কি। তো তিনি বলে যে ভাই, আপনি তো মনে হয় উপরে উঠেছেন, একটু লক্ষ্য রাখেন আর কি। গভীর রাতে প্রচন্ড শব্দ হয়, ধুম শব্দ হয়, আমি ঘুমাতে পারি না, কালকে 2 বার আমার ঘুম ভাঙছে। তার কাছে আরো বেশি আশ্চর্য লাগতে শুরু করে। ঘরে বাসায় থাকি মাত্র আমি একা, সকালবেলা অফিসে চলে, রাতে 9টার দিকে আসি, রান্না বান্না করে খাই দিয়ে ঘুমাই যাই, আমি এখনো এখানে বউ নিয়ে আসিনি, তো শব্দ আসবে কোথার থেকে? তার কাছে খুব আশ্চর্য লাগতে থাকে আস্তে আস্তে। বাসাটি কোন এরিয়াতে রাস্তা ভাই শেয়ার করলাম না। তো তিনি, তার কাছে আশ্চর্য লাগে, তো উনি তো ওই বাসার যে কেয়ারটেকার তাকে বলে যে এরকম অবস্থা, আমি তো প্রতিদিন এরকম কিছু শুনতেছি, এরকম কিছু দেখতেছি, প্রত্যক্ষ করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ আছে। তো তিনি বলে ভাই, এটা নর্মাল, এটা কোনো সমস্যাই না, আপনি ভাবিকে নিয়ে আসেন, আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে। বাসায় একা থাকেন তো হয়তো বা মনের ভুল হতে পারে। তো সেটা ঠিক 15 থেকে 20 দিন পর, এর মধ্যে কিন্তু রাসেল ভাই এইসব অবনর্মাল জিনিসপত্র কিন্তু জারি। তার কাছে যখনই বাসায় আসে তখনই তার কাছে মনে হয় বাসায় কেউ আছে। তার কাছে মনে হয় যে এই বাসায় কোনো একটা ফ্যামিলি থাকে, আমি থাকি না, অন্য একটা ফ্যামিলি থাকে, তাই এটা তার কাছে মনে হচ্ছে। আচ্ছা। তো সে তার 20 থেকে 25 দিন পর তার ওয়াইফকে নিয়ে আসে বাসায়। তো ওয়াইফের সাথে ওয়াইফের 2 ভাইও আসে। সবচেয়ে মজার বিষয়, ওয়াইফের ভাইগুলাও সবার আগে এই জিনিসগুলা দেখা শুরু করে। মানে উনি এতদিন ধরে সামনে আসার কোনো কিছু শুরু করছে না, কিন্তু ওয়াইফের ভাইরা জিনিসটা প্রত্যক্ষ করে। তারা পাশের রুমে ছিল। তো যে ছোটটা রুনান, ওর নাম রুনান, তো সে আর কি ঘুম ভেঙে রান্নাঘরের দিকে যায়। ঠিক একইভাবে যেভাবে তিনি আগেবার ফলো করেছিলেন, তার কাছে মনে হচ্ছে রান্নাঘরে কেউ আছে, ছেলেটার কাছে। তো দেখে, একটু উকি মেরে দেখে রান্নাঘরে চুলা জ্বলছে, আর কেউ একজন রান্না করছে রান্নাঘরে।
কিন্তু তার কাছে মনে হয় রাত্রে 2টার দিকে রান্নাঘরে তো কারো থাকার কথা না। ছেলেটার বয়স 15-16 হবে আর কি। তো সে ভয়ে রুমে চলে যায় এবং এই কথাটা কাউকে শেয়ার করে না। ঠিক পরের দিন পুরা বাথরুমের আপনার কল ফেটে পানি দিয়ে ভেসে গেছে পুরা বাসা, এবং সেটা অবশ্যই মানে সেটা হয়েছেও গভীর রাতে, সবার ঘুমের অজান্তে। সবাই ঘুমতে করে দেখে পুরা বাসার ফ্লোরে পানি, এবং পানি ঝরঝরায় পানি পড়তেছে, নিচে থেকে কেয়ারটেকার উঠে আসছে, তার বাসার কি হয়েছে। তো এইসব জিনিস অ্যাকুমুলেট করার পর ওই ওনার যে দুই ওয়াইফের 2 ভাই ওরা ওই বাসা ছেড়ে চলে যায়। এবং সবশেষে যেটা হয় আর কি রাসেল ভাই, ওনার 2জন হাজবেন্ড ওয়াইফ যখন ছিল, এখন ওরা 2জন একাই বাসায়। ওই ভাইরা যাওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর রাতের বেলা আমার ওয়াইফ, খুব বেশি রাতও না, 12টা 1টার দিকে, তো যেহেতু গভর্নমেন্ট অফিসার সে আগেই বাসায় এসে 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তার ওয়াইফও তাই। তো রাতের বেলা ঘুম ভাঙে 1টার দিকে, 12টা 1টার দিকে, তার এক্সাক্ট টাইমটা তার মনে নাই। সে ঘুম ভেঙে ড্রয়িং রুমে মানে লাইট জ্বালিয়ে বাথরুমে যাবে, একটাই বাথরুম ওই ফ্লোরে। তো ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই দেখে যে ড্রয়িং রুমের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে সোফার উপরে, ডাইনিং স্পেসে অনেকে খেতে বসেছে। এইটা দেখার পরে তিনি বলে যে এই বাসায় আর থাকা সম্ভব না। তার হাজবেন্ডকে ওই মুহূর্তেই তিনি জানায়, এবং ওই জানানোর পরে যে আমি এই বাসায় থাকতে পারবো না, আমার পক্ষে থাকা পসিবল না। রাইট, আমাকে পারলে তুমি আমাকে, তোমার যদি ওনার একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, তোমাদের সমস্যা হয়, তুমি পারলে আমাকে মুন্সিগঞ্জ রেখে আসো, কিন্তু আমি এখানে থাকবো না। তো পরে উনি ডিসিশন নিয়ে ওনার ওয়াইফকে মুন্সিগঞ্জ রেখে এসে পরে একটা মেসে উঠে যায়।